করোনায় ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২,০০০-এর উপরে, বাড়ছে সংক্রমণ হার, ছড়িয়ে পড়ছে ভারতীয় ভেরিয়েন্ট। দ্বিতীয় ডোজ রেখে টিকা পরিকল্পনা পরামর্শ বিশেষজ্ঞদের, সঠিক সময়ে ভ্যাকসিন আসবে, ওবায়দুল কাদেরের আশ্বাস। অপ্রয়োজনে স্লুইস গেট নয়, নাব্য ধরে রাখতে ড্রেজিংয়ের অনুশাসন প্রধানমন্ত্রীর, একনেকে ১০ প্রকল্পের অনুমোদন। এবং ৩ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ, শূন্য হাতে ফিরলেন খল অভিনেতা ডিপজল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবিন। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, করোনাকালে বাড়ছে ঝরে পড়ার শঙ্কা, মোবাইল আসক্তিতে শিক্ষার্থীরা, বেতন পাচ্ছে না বেসরকারি স্কুলের অনেক শিক্ষক। কোভিড-19-এর শনাক্ত ও মৃত্যু দুটিই বেড়েছে। একদিনে ৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২,৩২২ জন। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১২.১২%। সুস্থতার হার ৯২%-এর বেশি। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দ্রুত সংক্রমণ ক্ষমতার ভারতীয় ভেরিয়েন্ট সীমান্ত এলাকা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে অন্য সব স্থানে। সংক্রমণ ও মৃত্যুর রেখা ওপরের দিকে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ২৪ ঘন্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯১৩। দেশের ৫১০টি ল্যাবে ১৯,১৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২,৩২২। মোট শনাক্তের সংখ্যা ৮,১৫,২৮২। সুস্থ হয়েছে ২,০৬২ জন। সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৭,৫৫,৩০২। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার ঊর্ধ্বমুখী। আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে ১২.১২%। মৃত্যুহার ১.৫৮ ও সুস্থতা ৯২.৬৪%। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু রাজশাহী ও ঢাকা বিভাগে। মৃতদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ব্যক্তির সংখ্যা ২৬ আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মারা গেছে ১০ জন। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৭,৮৬,২০৭। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। ফাইজার ও সিনোভ্যাকের টিকা আসলে দ্বিতীয় ডোজ রেখেই টিকাদান পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সবার টিকা নিশ্চিতে ক্রয়, উৎপাদন ও উদ্ভাবন নীতিতে চলতে হবে। ৩টি গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবিনারে বক্তারা বলেন, মিক্সড ভ্যাকসিন আরও ভালো ফলাফল দিতে পারে, তবে এজন্য পরীক্ষা নিরীক্ষার দরকার বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন মফিউর রহমান। বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ এবং ব্যবস্থাপনা নিয়ে ৩টি প্রতিষ্ঠানের ওয়েবিনার থেকে জানানো হয়, দেশে ২.৬% মানুষ টিকার দ্বিতীয় ডোজ পেয়েছে, আর ১ ডোজ দেওয়া হয়েছে ৩.৬% মানুষকে। দ্বিতীয় ডোজ বাকি আছে প্রায় ১৪ লাখ মানুষের। এই ভ্যাকসিনগুলোর উদ্দেশ্য সবই। এই অবস্থায় দ্বিতীয় ডোজের জন্য সর্বোচ্চ ৪ মাস অপেক্ষা করা যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশিয়ার স্পুটনিক টিকা একটি মিক্সড ধরনের টিকা। সেক্ষেত্রে দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকার না হলেও সমস্যা হবে না বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। মিক্সড ভ্যাকসিন অনেক সময় হয়তো আরো বেশি বেটার রেজাল্টও দিতে পারে, এবং সেই ক্ষেত্রে ইতিমধ্যেই কিছু কিছু রেজাল্ট আমরা জানি। স্পুটনিক ইটসেলফ আসলে মিক্সড। স্পুটনিকে কিন্তু দুইটা ভ্যাকসিন, একটা হলো যে স্ট্রেন ভাইরাসের, এটা 26 এবং পরে 5, এই দুটোকে মিক্স করে কিন্তু স্পুটনিক, এটা কিন্তু ওরা এক ভ্যাকসিনে না। আগামীতে টিকা আসতে পরিকল্পনা করেই এগোনোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অর্ধেক রেখেই তারা করবে যেন এই অক্সফোর্ডের মতো অবস্থা না হয়। যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে যেন দ্বিতীয় ডোজ দেওয়া যায়, এবং সাইনোভ্যাকের তো ৩ সপ্তাহ বা ৪ সপ্তাহের মধ্যে সেকেন্ড ডোজ দেওয়া যাবে। কাজে অর্ধেকটা রেখে বাকিটা করা যাবে। ফাইজারেরটাও তাই, অর্ধেক রেখে বাকিটা দেওয়া হবে, কারণ আমাদের এই বিষয়ে শিক্ষা হয়েছে নিজেরা টিকা উৎপাদন না করলে সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে না বলেও মনে করেন কেউ কেউ। এই অবস্থায় ক্রয়, উৎপাদন এবং উদ্ভাবন নীতিতে চলার পরামর্শ আসে ওয়েবিনার থেকে। ভ্যারিয়েন্টগুলোকে হ্যান্ডেল করার মতো ভ্যাকসিন উদ্ভাবনে বাংলাদেশকে সামর্থ্য অর্জন না করলে এই 18 কোটি মানুষের দেশে প্রতি বছর ভ্যাকসিন আমদানি করে ভ্যাকসিনেট করা সম্ভব না।
ক্রয়, উৎপাদন, উদ্ভাবনের সাইমালটেনিয়াস অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ তাকে নিজেকে রেডি করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে এবং টিকা প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক রেজিস্ট্রেশন চালু করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার টিকা নিয়ে বিশেষ কোনো সংকট হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক সময়ে সরকার ভ্যাকসিন সংগ্রহ করবে। করোনা মোকাবেলায় বিএনপি জনগণের পাশে নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রিয়াজ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় তিনি বলেন, সঠিক সময়ে করোনার ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার। টিকা নিয়ে কোনো সংকট হবে না। সময় মতো ভ্যাকসিন অন্যান্য দেশ থেকে আমরা সংগ্রহ করতে পারবো এবং সে ব্যাপারে সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি আশা করি ভ্যাকসিন নিয়ে যে সংকটের কথা আজকে বিরোধী দল বলে থাকে, সে ধরনের সংকট বাংলাদেশে ইনশাল্লাহ এখানে সৃষ্টি হবে না। ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারীতে বিএনপি জনগণের পাশে নেই, তারা শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত। বিএনপি নেতাদের বলবো, ঘরে বসে লিপ সার্ভিস বন্ধ করে অসহায় মানুষের পাশে দাঁড়ান। মুখের কথা এখন আর চিড়ে ভিজবে না, জনমানুষের পাশে দাঁড়ান। সব কিছুতে সরকারের অন্ধ সমালোচনা, ধান মানতে শিবের গীত গাওয়ার মতোই। এসব জনগণ এখন আর বিশ্বাস করে না। বিএনপি আন্দোলনের নামে কোনো সহিংসতা করলে জনগণ জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতির সৃষ্টি করা হলে বাংলাদেশ আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভ্যাকসিনের প্রাপ্তি, মজুদ ও টিকাদান, এই তিনের মধ্যে সমন্বয়হীনতার কথা উঠে এল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায়। প্রতিবেদনে বলা হয়, 13 লাখেরও বেশি টিকা গ্রহীতার দ্বিতীয় ডোজ অনিশ্চিত। গবেষণার প্রতিবেদনে বলা হয়, ঝুঁকিপূর্ণ ও সুবিধা বঞ্চিত টিকারই বাইরে রয়ে গেছে। করোনা মোকাবেলায় 19টি সুপারিশও তুলে ধরে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। টিআইবির করোনা ভাইরাস সংকট মোকাবেলা, কোভিড-19 টিকা ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। ভার্চুয়াল এই আয়োজনে সংক্রমণ নিয়ন্ত্রণে পরিকল্পিত উদ্যোগের ঘাটতি, কোভিড পরীক্ষা ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে উদ্যোগের ঘাটতির কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সরকার সিদ্ধান্ত নিয়েছে 80% মানুষকে টিকা দেওয়া হবে, প্রায় 14.13.8 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। তবে তার জন্য কোনো সুনির্দিষ্ট কৌশল প্রণীত হতে আমরা দেখিনি। এখন পর্যন্ত কোনো বাস্তবসম্মত পথরেখা নেই যে কিভাবে এই টিকা সংগ্রহ করবে, বিশাল করা হবে এবং কিভাবে সেটা বাস্তবায়ন করা হবে। জরুরি পরিষেবায় দায়িত্বে থাকা কর্মীদের টিকায় অন্তর্ভুক্তির হার কম। তৃতীয় চতুর্থ শ্রেণীর 56%, পরিচ্ছন্নতা কর্মীদের 26.6% টিকার আওতায় আসেনি বলে প্রতিবেদনে বলা হয়। অনাগ্রহ ও ভীতির কারণে 61.6% এবং 40 বছরের কম বয়সী 51.6% টিকার বাইরে রয়ে গেছে। 9.1% অগ্রাধিকার প্রতিষ্ঠান কর্মীদের টিকা নিবন্ধন ও গ্রহণে উদ্যোগ নেওয়া হয়নি বলেও প্রতিবেদনে উঠে আসে। সকলের জন্য প্রবেশগম্য উপায়ে টিকা কার্যক্রম নিশ্চিত করতে পারে না, যার ফলে ঝুঁকিপূর্ণ এবং সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে অনেকজন টিকার আওতায় রয়ে গেছে। সার্বিকভাবে টিকার কার্যক্রম আমরা যেটা দেখছি, টিকার নিবন্ধন ব্যবস্থাপনা সুবিধা বঞ্চিত মানুষের প্রতিকূলে হওয়ার কারণে এলাকা, শ্রেণী, লিঙ্গ এবং পেশাভিত্তিক বৈষম্য তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিবন্ধনের ক্ষেত্রে 42.6% টিকা গ্রহীতা বিভিন্ন সমস্যায় পড়েছে। 80% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সহ 19টি সুপারিশ করেছে টিআইবি। স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতির চিত্রগুলো। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। অপ্রয়োজনীয় স্লুইস গেট নির্মাণে আপত্তি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় গণভবন থেকে যুক্ত হয়ে নদ নদীর নাব্য ধরে রাখতে নিয়মিত ড্রেজিংয়েরও অনুশাসন দিয়েছেন তিনি। একনেক সভায় চিলমারিতে নৌবন্দর স্থাপন সহ 10 প্রকল্পের অনুমোদন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রথম সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুমোদন দেওয়া হয় 6,500 কোটি টাকার 10 প্রকল্পের। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিংয়ের অনুশাসন দেন প্রধানমন্ত্রী। ড্রেজিংটা আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে, মেইনটেনেন্স ড্রেজিং এর কথা। এইটা তিনি আজকেও স্ট্রেস দিয়েছেন, ইম্পর্টেন্স দিয়েছেন। এটা নিয়ে আবার বলেছেন যে ডোন্ট মেক আনন্যাচারাল ব্যারিয়ার ফ্রম দ্য ওয়াটার ফ্লো। মূল কথা হলে পানির প্রবাহের জন্য কোনো অস্বাভাবিক কোনো বাধা সৃষ্টি করবে না। অনুমোদিত 10 প্রকল্পের মধ্যে চিলমারী নদীবন্দর এবং দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো ও সংরক্ষণে সাইলো নির্মাণের পাইলট প্রকল্প যুক্ত হয়েছে। এখন যেহেতু আমরা আঞ্চলিক ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছি, আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সঙ্গে বাড়ছে, চিলমারী বন্দরটা আবার আগের জায়গায় যাবে ব্যবসা বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে। তখনই প্রধানমন্ত্রী আমাদের মনে করে দিলেন ঢাকাও গাড়ি বাই চিলমারী বন্দর। প্রকল্প ব্যয়ের 5,219 কোটি 81 লাখ টাকা সরকারি অর্থায়ন আর সংস্থার নিজস্ব অর্থায়ন 794 কোটি 3 লাখ টাকা। এছাড়া বৈদেশিক অর্থায়ন 637 কোটি 50 লাখ টাকা। এটা হবে এই জুলাই 21 শেষ শুরু হবে, 24 শেষ হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা 14 আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম পেলেন না আলোচিত খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। দলের কোনো পদ না থাকায় ফর্মই দেওয়া হয়নি তাকে। এদিকে দিনভর উৎসবের আমেজে কয়েকটি উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম কিনলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ঢাকা 14 আসনের জন্য মনোনয়ন ফর্ম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের বাইরে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ডিপজলের মনোনয়ন ফর্ম কিনতে কার্যালয়ের ভেতরে যান মিশা সওদাগর, জায়েদ খান সহ অন্যরা। তবে একসময় বিএনপি থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়া এই অভিনেতাকে মনোনয়ন ফর্ম দেয়া হয়নি। একই আসনের জন্য ফর্ম সংগ্রহ করতে আসা ইখলাসউদ্দিন মোল্লার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকেও ফর্ম দেয়া হয়নি। সকাল থেকেই ধানমন্ডি এলাকা ছিল উৎসব মুখর। নেতাকর্মীদের নিয়ে ফর্ম কিনেন মনোনয়ন প্রত্যাশীরা। কুমিল্লা 5 আসনের জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন যুবলীগ নেতা এহতেশামুল রুমি। সব প্রার্থী মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। মানুষের মঙ্গলের জন্য কাজ করেছি, সামাজিক কাজ করেছি, এই যতটুকু পারছি সহযোগিতা করেছি। নতুন বছর পরবর্তী হিসাবে আমি মনে করি যে আমাকে যোগ্য মনে করে। কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যতজন প্রার্থী আছে তাদের মধ্যে থেকে আমি অন্যতম দাবিদার, কারণ তৃণমূলের লোকজন থেকে শুরু করে সবাই আমাকে চায়। আগামী 10 জুন পর্যন্ত চলবে মনোনয়ন বিক্রি। 14 জুলাই এই 3টি উপনির্বাচনে ভোট গ্রহণ। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায়ে নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। ফিরে এসে থাকছে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব 7 তলা বস্তির মানুষ, পুনর্বাসনের আশ্বাস মেয়র আতিকের। সরকারি স্থাপনায় এডিস মশার লার্ভা পেলে 4 গুণ জরিমানা, ছাদ বাগানের পানি পরিষ্কারের অনুরোধ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 1 বছরের বেশি সময় স্কুল বন্ধ থাকায় ঝরে পড়ার সংখ্যা বাড়ছে। আবার ঘরে থাকতে থাকতে ভুলতে বসেছে পড়ালেখা। আসক্তি বাড়ছে মোবাইল গেমে। বেতন না পাওয়ায় বেসরকারি স্কুল শিক্ষকরা পড়েছেন বিপাকে। এ অবস্থায় কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে স্কুল খোলার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিয়ে সাদুল ইসলামের 5 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। রাজধানীর ব্রাইট স্টার হাই স্কুল শ্রেণীকক্ষে টেবিল চেয়ার নেই। শ্রেণীকক্ষ এখন রীতিমতো বাসাবাড়ি। প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ভাড়া দিতে না পেরে পরিবার নিয়ে স্কুলের একটি রুমে আশ্রয় নিয়েছেন। কোনো রকম জীবন ধারণ করতেছি, কোনো রকম দিন কাটতেছে। ভালো নেই শিক্ষার্থীরাও, সারাক্ষণ হাতে থাকছে মোবাইল, বিভিন্ন গেমে আসক্তি বাড়ছে। সারাদিন মোবাইলের মধ্যেই থাকা হয়। পড়ালেখার চাপ নেই জন্য ফ্রি ফায়ার খেলি, গেম খেলি। সামনাসামনি ক্লাসে যতটুকু আর কি অ্যাটেনশন দেওয়া যায় ওটা অনলাইনে বোঝা যায় না। অভিভাবকরা জানান পড়ালেখার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে তাদের সন্তানরা। বেশিক্ষণ সময় অবসর থাকে এবং ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। শর্ত দেয়
যে যদি তুমি আমাকে গেমটা খেলতে দাও তাহলে আমি পড়বো। তো আসলে সব মিলিয়ে আসলে মানসিক বিকাশটাও তো বাধাগ্রস্ত হচ্ছে বাচ্চাদেরকে। অনলাইন ক্লাসেও সন্তুষ্ট নন অনেক অভিভাবক। রাজধানীর নামিদামি স্কুলগুলোতে অনলাইন ক্লাস চললেও যোগ দেওয়ার সংখ্যা কম। শিক্ষকরা জানান অনলাইন ক্লাসেও আছে নানা সমস্যা। অনেক সময় নেটের ফ্রিকোয়েন্সি থাকে না, এটা একটা বড় সমস্যা। গার্ডিয়ানদের একটু কষ্ট হয়। নেট কিনে ওরা পড়বে সেটা হয় না, বেশ প্রবলেম হয়। স্কুল খুলে দিলে স্বাস্থ্যবিধি মেনে কয়েক শিফটে ক্লাস পরীক্ষা নিতে চান বিভিন্ন স্কুলের প্রধানরা। যদি খুলে দেয়, আমরা যারা আসতে চাই ফিজিক্যালিও তাদের ক্লাস নেব, অনলাইন সার্ভিসও দেব। তারা যেন যারা আসতে পারছে না তারা ঘরে বসে সেই সার্ভিসটা নিতে পারে। দ্রুত স্কুল না খোলা গেলে ঝরে পড়ার হার বাড়বে বলেই মনে করেন তারা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে লকডাউন চলছে সীমান্তবর্তী অঞ্চলে। জেলা শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোরে কাল থেকে 7 দিনের লকডাউন দিয়েছে প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে সীমিত আকারে খোলা হচ্ছে দোকানপাট। প্রতিনিধিদের সহায়তায় বতনা জামানের রিপোর্ট। রাজশাহীতে আবারও বেড়েছে করোনা ভাইরাস সংক্রমণের হার। আগের দিনের চেয়ে 3% বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে 45.7%। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 8 জনের। এদের বেশিরভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। 386 জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয় 174 জনের। মানুষকে সচেতন করতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে রাজনৈতিক নেতারাও। এটি মেনে যদি মানুষ ঘরে থাকে তাহলে এই সংক্রমণের হাতটা থেকে অনেকেই আমরা রক্ষা পাবো। খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় 5ম দিনের মতো চলছে কঠোর বিধিনিষেধ। মাস্ক না পরলে করা হচ্ছে জরিমানা। কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। চুয়াডাঙ্গার দামোড়হুদা উপজেলার সীমান্তবর্তী 16 গ্রামে লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি মানতে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে মধ্যরাত থেকে লকডাউন শিথিল করা হয়। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে, তবে বন্ধ থাকবে সাপ্তাহিক হাট বাজার। প্রশাসন ও পুলিশের কড়া নজরদারিতে সাতক্ষীরায় চলছে লকডাউন। সাধারণ মানুষকে ঘরে ফেরাতে চেষ্টা করা হলেও অনেকেই মানছেন না বিধিনিষেধ। ফলে লকডাউনের মধ্যেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। নাটোরে করোনা টেস্টিং বুথে বিনামূল্যে টেস্ট করা হচ্ছে। প্রতিটি উপজেলাতে বুথ খোলা হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। নোয়াখালীতে লকডাউনে বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা দিয়েছে ঢিলেঢালা ভাব। রত্না জামান, 21 টেলিভিশন। 14 জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীতে 3টি আসনের উপনির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে এই ইস্যুতে বৈঠক করে দলটি। পরে জিয়াউদ্দিন বাবলু সাংবাদিকদের বলেন, 14 জুলাই জাতীয় পার্টি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচি রয়েছে। ওই দিন ভোট হলে নির্বাচনে অংশ নিতে বেগ পেতে হবে তাদের। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব মহাখালীর 7তলা বস্তির বাসিন্দারা। মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এর সঙ্গে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে বহুগুণ। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। শিগগিরই মিরপুরে তাদের পুনর্বাসন কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। মিনালা দিবার রিপোর্ট। পুড়েছে ঘর, ভেঙেছে স্বপ্ন, তবুও বেঁচে থাকার লড়াই। আগুনে ঘর হারিয়েছে 7তলা বস্তির কয়েকশো পরিবার। কেউ খোলা আকাশে, আবার কেউ বা তাঁবুটা নিয়ে কাটিয়েছেন রাত। এর সঙ্গে বৃষ্টিতে কষ্ট বেড়েছে কয়েক গুণ। বাড়িওয়ালা বাড়ি ঘর না উঠে যে কোনো বুদ্ধি হোক করা লাগবো, না করে যে আমরা গরিব মানুষ তো বাড়ি যায় কি করবো, দেশের বাড়ি যায়। কামের এক জায়গায় বেতন পাইছি, সেই টাকাটাও আসিল, সেটাও নিতে পারি নাই। শুধু এই পিন্দন যা আসিল, আগুন যখন মাথার উপরে উঠছে তখন খালি নিয়ে খালি দৌড়। জীবনের শেষ সম্বল হারিয়েছে অনেক পরিবার। নেই পরের বেলার খাবারটুকু। চাউল, ডাল এগুলো সব পুড়ে গেছে, কিচ্ছু নাই। আমার কাপড় চোপড় যা ছিল সব পুড়ে গেছে। টিভি ছিল, কিছু ক্যাশ টাকা ছিল, হ্যাঁ, আর সব পুরি তো ছাই হয়ে গেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা উত্তরের মেয়র। মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। আজকের থেকে লিস্টের মাধ্যমে আমরা কিন্তু 5,000 টাকা আপনাদের সামনে শুরু করবো। শুকনো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে
শুকনো খাবার চলে এসছে, অর্থাৎ একটি পরিবার এটির মাধ্যমে তাদের নিশ্চিত তাদের 5 দিন থেকে 10 দিনের খাবার তারা করতে পারবে। শিগগিরই মিরপুরে স্থায়ীভাবে বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে বলে জানান মেয়র আতিক। 2023 সালের অগস্ট মাসে আমরা 840 জন যারা বস্তিতে থাকে তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি মিরপুরে, এবং কিভাবে করাইল বস্তিতে একটি জায়গার মধ্যে কিভাবে আমরা বহুতলা ভবনের মাধ্যমে এই বস্তিবাসীকে ছিন্নমূলকে একটি স্থায়ী সমাধান দেওয়া যায়, সেরও একটি রূপ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমাদেরকে। অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগের কারণে আগুন লেগে থাকলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। সরকার হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করলেও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগুনে ক্ষতিগ্রস্ত সাততলা বস্তি পরিদর্শনে গিয়ে তিনি আরো বলেন, সরকার শুধু বড়লোকদের কথাই ভাবে, বস্তিবাসীদের কথা ভাবার সময় নেই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে, কি কারণে আগুন লাগলো, কেন লাগলো। এদের জন্য একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা করা যায়, তার জন্য অবশ্যই সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সরকারি আবাসন স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা 4 গুণ করা হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগর ভবনের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখায় জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অনুষ্ঠানে মেয়র বলেন, সরকারের বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা ও কলোনিতে মশক কর্মীরা যেতে না পারায় সেখানে এডিস মশার অভয়ারণ্যতে পরিণত হয়েছে। ছাদ বাগানের টবগুলোতে যেন পানি না জমে থাকে সেই বিষয়ে কাজ করার জন্য মহিলা কাউন্সিলরদের অনুরোধ করেন তিনি। এই সকল নির্মাণাধীন বাসা আমরা কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করছি, নির্মাণাধীন বাসাগুলো দেখছি, আবাসন সরকারি আবাসনগুলো দেখছি, এবং আমি নির্দেশ দিয়েছি আমার ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষদেরকে যে সরকারি আবাসন যদি হয় সেখানে যদি ডেঙ্গুর কোনো এডিস মশকের কোনো লার্ভা পাওয়া যায় তাহলে জরিমানা 4 গুণ বেশি করবে। গাজীপুরে ব্যবসায়ী আহসান হাবিবকে পুড়িয়ে হত্যা মামলায় তার ব্যবসায়িক পার্টনার নুরুন নবী রনিকে গ্রেফতার করেছে সিআইডি। কালিয়াকুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার করা হয় বলে জানায় সিআইডি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, 7 মে পাওনা টাকা আদায়ে বের হন ব্যবসায়ী আহসান হাবিব। বাসায় না ফেরায় পরদিন থানায় জিডি করে তার পরিবার। ওই দিন কালিয়াকৈর একটি বাসা থেকে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। সিআইডি জানায়, পাওনা টাকা চাওয়ায় রনি ও তার সহযোগীরা হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের পর আহসান হাবিবের শরীরে আগুন ধরিয়ে দেয়। আহসান হাবিব এবং যে অভিযুক্ত নুরুন নবী রনি, তাদের মধ্যে ব্যবসায়িক একটা সম্পর্ক ছিল এবং ব্যবসায়িক একটা জের ছিল, সেটাও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সংবাদে আবার নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি, ফিরে এসে থাকছে। চট্টগ্রামের পাইকারিতে কমেছে পেঁয়াজের দর, বাজার স্বাভাবিক রাখতে আরও আমদানির পরামর্শ। এখনই বিতরণ না করলে নষ্ট হবে লাখ লাখ ডোজ ভ্যাকসিন, গরিব দেশগুলোকে সহযোগিতার আহ্বান ইউনিসেফের। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। চট্টগ্রামে কমতে শুরু করেছে পেঁয়াজের দর, পাইকারিতে 20 টাকা পর্যন্ত দাম কমেছে। ভারত থেকে আমদানি শুরু হয় দাম নামছে বলে জানান ব্যবসায়ী নেতারা। বাজার স্বাভাবিক রাখতে অন্য দেশ থেকে আমদানির পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। ইফাসনুয়ের ক্যামেরায় আরও জানাচ্ছেন শৈলী স্বপ্ন। ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র পাওয়ায় চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিনই ঢুকছে পেঁয়াজের ট্রাক। সেই সাথে দেশে পেঁয়াজেরও সরবরাহ বেড়েছে। এর ফলে সপ্তাহের ব্যবধানেই পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বাজারে এখন ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 37 টাকায়, মিয়ানমারের পেঁয়াজ 33 থেকে 34 টাকায় এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 41 টাকায়। গত সপ্তাহে যেটা 40-45 টাকা ছিল এখন সেটা 30-32 টাকায়, এবং আশা করা যায় যে আগামী সপ্তাহে বাজার আরেকটু কমে যাবে। এখন অটোমেটিক ইন্ডিয়া থেকে যখন মাল ছাড়ছে অটোমেটিকই বাজার পড়ে যাচ্ছে। কৃষককে ন্যায্য দাম দিতে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখে সরকার। তবে এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করে তোলে।
এ অবস্থায় সরকার আবারও আমদানির অনুমোদন দিলে বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। সরকার যখন আইপি বন্ধ করে দিল তখন এটা সুযোগ নিয়ে আমাদের দেশের যারা টাকা লগ্নি করে তারা এটার সুযোগ নিয়ে আবারও পেঁয়াজের দাম বাড়ার জন্য পায়তারা করতেছে। এটা সরকার বুঝতে পেরে আবারও আইপি অনুমোদন দিল। বাজার স্থিতিশীল রাখতে মিয়ানমার সহ অন্য দেশ থেকে আমদানি বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। বাজার মনিটরিং করে তাহলে আমার মনে হয় পেঁয়াজের বাজার গ্রাহকদের নিয়ন্ত্রণে থাকবে। পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে এখনও দাম চড়া। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে। ডিএসসির প্রধান সূচক আবারও উঠে এসেছে ৬,০০০ পয়েন্টের উপরে। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া ৩৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১৪৫টির, আর অপরিবর্তিত ছিল ৪৩টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ৪৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৬,০২৩ পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২,০৬৫ কোটি ৭৫ লাখ টাকা। এদিকে সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে ৮৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আন্তর্জাতিক খবর। বিশ্বের ধনী দেশগুলোতে মজুত করে রাখা বাড়তি করোনা ভ্যাকসিন এখনই দরিদ্র দেশগুলোতে না পাঠালে লাখ লাখ ডোজ ভ্যাকসিন নষ্ট হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি জানায়, একবারে সব নাগরিকদের 2 ডোজ ভ্যাকসিন প্রয়োগের মতো সামর্থ্য গরিব দেশগুলোর নেই। এ অবস্থায় ইউনিসেফের শুভেচ্ছা দূত মার্কিন গায়িকা বিলি আইলিশ ও সাবেক ফুটবল তারকা ডেভিড বেকাম সহ তারকাদের একটি দল এখনই টিকাদান শিরোনামে ক্যাম্পেইন শুরু করেছে। শিল্পোন্নত 7 দেশের জোট G7কেও চিঠি দিয়েছে তারা। এতে আগস্টের মধ্যে ওই দেশগুলোতে মজুতের 20% ডোজ ভ্যাকসিন দান করার আহ্বান জানানো হয়। বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা গেল 24 ঘন্টায় উল্লেখযোগ্য হারে কমেছে। 24 ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছে 7,666 জন। চলমান ভ্যাকসিন কার্যক্রমের কারণে বিশ্বে করোনা সংক্রমণ কমছে বলে ধারণা করছে সংবাদ মাধ্যমগুলো। তবে ব্রাজিলে সংক্রমণ বেড়েই চলেছে। গেল 24 ঘন্টায় দেশটিতে 39,000-এর বেশি আক্রান্ত নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 8 শতাধিক। এদিকে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে 3 থেকে 18 বছরের শিশু কিশোরদের। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, পাটনায় এর ট্রায়াল শুরু হয়েছে। ট্রায়াল ফলপ্রসূ হলে দ্রুত শিশু এবং কিশোরদেরও করোনার ভ্যাকসিন দেওয়া হবে। বিশ্বে পর্যন্ত 17 কোটি 43 লাখের বেশি আক্রান্ত নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 37,51,000। কানাডায় একটি পরিবারের উপর ট্রাক উঠিয়ে দিয়ে 4 জনকে হত্যা করেছেন চালক। পুলিশ ঘটনাকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার জন্য ওই পরিবারটি সড়কের পাশেই অপেক্ষা করছিলেন। এই সময় গাড়িটি তাদের উপর চালিয়ে দেওয়া হয়। এতে ঘটনাস্থলে পরিবারটির 4 জন নিহত হন। হতাহত ব্যক্তিদের পরিবারের ইচ্ছার কারণে তাদের পরিচয় গোপন রেখেছে পুলিশ। এই ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হামলায় ঘটনায় নাথালিয়ান ভেল্টম্যান নামের 20 বছর বয়সী এক কানাডীয় তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। হ্যাকারদের কবলে পড়ে 1 ঘণ্টা বন্ধ বিশ্বের বড় বড় ও প্রভাবশালী একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিভিন্ন সংস্থা ও সরকারি ওয়েবসাইট। ঘটনায় জড়িত 18টি দেশের 8 শতাধিক হ্যাকার আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নিউ ইয়র্ক টাইমস, ফিনান্সিয়াল টাইমস, বিবিসি, গার্ডিয়ান সহ বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেনি বিভিন্ন দেশের মানুষ। শুধু সংবাদ মাধ্যমই নয়, যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট সহ অ্যামাজনের মতো আন্তর্জাতিক ই-কমার্স সাইটেও প্রবেশ বিঘ্নিত হয়। পরে একযোগে ঘটনার তদন্ত শুরু করে অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান পুলিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থা। বিশ্বের 18টি দেশ থেকে সংগঠিত সাইবার অপরাধ চক্রের 800 জনের বেশি সদস্যকে আটক করে তারা। এর মধ্যে এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপের নাগরিকরা রয়েছে। জব্দ করা হয় $148 মিলিয়ন নগদ অর্থ ও বিপুল পরিমাণ মাদক। শেষ করব ধামাল গানের খবর দিয়ে।
বিয়ে, পূজা পার্বণ কিংবা সামাজিক অনুষ্ঠানে একসময় জনপ্রিয় ছিল হাওড়া অঞ্চলের ধামাইল গান। আকার সংস্কৃতি আর পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই গান। লোকজ গানের এই ধারাটি রক্ষায় উদ্যোগ নিয়েছে খালিয়াজুড়ি হাওড়া অঞ্চলের একদল তরুণী। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। হাওড়াঞ্চল ভৌগোলিক ও প্রাকৃতিকভাবে যেমন ভিন্ন, তেমনি রয়েছে এর আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য। এ ঐতিহ্যের অন্যতম ধামাইল গান। লোকসঙ্গীতের বিলুপ্তপ্রায় সেই ঐতিহ্য টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাওড়পাড়ের মেয়েরা। পেতাম তাহলে আমাদের একটু ভালো হতো, আমাদের দামাইলি টিমটা আর একটু আগে নিয়ে যেতে পারতাম। খালিয়াজুড়ি উপজেলার নগর ইউনিয়নের তাতিয়া গ্রামের শিক্ষিত তরুণীরা নিজেদের উদ্যোগ আর স্বেচ্ছাশ্রমে বিভিন্ন গ্রামে আয়োজন করছেন ধামাইল গানের আসর। মহুয়া ধামাইল দল নামের সংগঠনের 14 সদস্য বিভিন্ন অনুষ্ঠান ঘিরে আয়োজন করে এই আসর। গান মানুষের মনের খোরাক, কিন্তু পেটেরও তো একটা খোরাক আছে। যদি পেটের খোরাক মানে পেটে যদি ভাত না পড়ে তাহলে তো আর গান দিয়ে আমাদের চলে না। সরকারের কাছ থেকে আমরা আশা করি কোনো মুনাফা পেলে আমাদের এই অনুষ্ঠানটা আরো উন্নত হতো। ধামাইল গানের প্রবর্তক লোকসঙ্গীতের পুরোধা সাধক কবি রাধারমন দত্ত। পরবর্তীতে এই গান সৃষ্টিতে আরো অনেকে অবদান রেখেছেন। গানটা শুনতে আমরা খুব ভালো লাগে। ছোট থেকে দেখতাম আমার মারা মাসিরা ধামাইল গাইতো, যদি বিয়াটা লাগতো তারা রাত ভরা গান গাইতো। পৃষ্ঠপোষকতা নাই, এই জন্য এটা অস্তিত্ব বিলীন হয়ে আস্তে আস্তে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসন, জানিয়েছে হাওড়া অঞ্চলের সংস্কৃতি রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা। এটা পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে এবং তারা আমাদের কাছে ইতিমধ্যে একটা প্রস্তাব করেছে। তা আমরা মনে করি যে আমরা সেই প্রস্তাবটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা প্রস্তাব প্রেরণ করব। ধামাইল গানের ছন্দ আর সুর টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। করোনায় 44 জনের মৃত্যু, শনাক্ত 2000-এর উপরে, বাড়ছে সংক্রমণ হার, ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। দ্বিতীয় ডোজ রেখে টিকা পরিকল্পনা পরামর্শ বিশেষজ্ঞদের, সঠিক সময়ে ভ্যাকসিন আসবে ওবায়দুল কাদেরের আশ্বাস। অপ্রয়োজনে স্লুইস গেট নয়, নাব্য ধরে রাখতে ড্রেজিংয়ের অনুশাসন প্রধানমন্ত্রীর, একনেকে 10 প্রকল্পের অনুমোদন। 3 উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ, শূন্য হাতে ফিরলেন খল অভিনেতা ডিপজল। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে